আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অণুজীবের 11 নম্বর লেকচার। এবং এখানে আমরা মেইনলি হচ্ছে ম্যালেরিয়া জীবাণুটা যে আছে অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইভেক্স যেটা, এটা যে জীবন চক্র, সেই জীবন চক্রের মধ্যে মানব দেহে যে জীবন চক্রের পার্টটা দেখা যায় অর্থাৎ অযৌন চক্র, সেটা নিয়ে আলোচনা করব। তো প্লাজমোডিয়াম ভাইভেক্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে এক ধরনের অন্তঃকোষীয় পরজীবী। অর্থাৎ এটা কোষের ভেতরে হচ্ছে এর কাজটা করে, যে সংক্রমণ হচ্ছে বা এই যে এই যৌন চক্র অযৌন চক্র সবগুলো আমাদের কোষের ভিতরে হয়। তো এখন এই যে জটিল প্রকৃতির জীবন চক্রটা আছে অর্থাৎ এর যে লাইফ সাইকেলটাকে আমরা হচ্ছে জটিল প্রকৃতিই বলছি, কারণ এটা দুটা পার্ট, একটা হচ্ছে যৌন চক্র আর একটা হচ্ছে অযৌন চক্র। এবং তার মধ্যে যৌন চক্র বা যেখানে হচ্ছে যৌন প্রজননের পার্টটা দেখা যায়, সেই পার্টটা সম্পন্ন করে হচ্ছে মশকির দেহে। মশকির দেহের মধ্যে হচ্ছে যৌন চক্রটা সম্পন্ন হয়, যেটা হচ্ছে মশকের যে পৌষ্টিক নালীর ভিতরের পার্টটা আছে বা হচ্ছে বলা যায় যে ওর পেটটা যে আছে, সিম্পলি চিন্তা করলে মশকের যে পেট বা হচ্ছে যেটাকে আমরা ক্রপ বলে থাকি, ওই রক্ত খেলে যে পার্টটা ফুলে যায় সেই পার্টটা আর কি। তো এই ক্রপ যেটা আছে সেই ক্রপে হয়, আবার হচ্ছে দেখা যায় যে লুমেনে হয়। তো ক্রপে হয় আবার হচ্ছে লুমেনে হয়। তো ক্রপে যেটা হয়, এই ক্রপের প্রাচীর যেটা অর্থাৎ ক্রপের যে গাটা আছে বা বর্ডারটা আছে সেই বর্ডারে হয়। আর ওই যে যেটা বললাম আমরা পেট, সেই পেটটা হচ্ছে লুমেনটা, ক্রপের লুমেন অর্থাৎ সিম্পলি মশার পেটটার মধ্যে হচ্ছে হইতেছে। তো এখন এটার পরে হচ্ছে দেখা যায় যে একটা পার্ট হচ্ছে মশার ভিতরে হলো, হওয়ার সাথে হচ্ছে মানুষের দেহের মধ্যে দুটা পার্টে হয়। একটা হচ্ছে লিভারের সেল বা যকৃৎ কোষে হয়, আর একটা হচ্ছে রেড ব্লাড কোপাসেল বা হচ্ছে লোহিত রক্তকণিকায় হয়। তো এখন আমরা এই সবগুলো পার্ট নিয়ে হচ্ছে আজকে পড়াশোনা করব। তো এর মধ্যে হচ্ছে আর কি যকৃৎ কোষ আর লোহিত রক্তকণিকায় যেটা হয় অর্থাৎ অযৌন চক্র যেটা হয়, অর্থাৎ সাইজোগনি বলি যেটাকে আমরা। তো এই সাইজোগনির পার্টটা হচ্ছে আমরা আগে পড়বো। আর মানুষকে হচ্ছে আমরা এদের ইন্টারমিডিয়েট হোস্ট বলি বা মাধ্যমিক পোষক বলি। আর মশা যারা আছে বা অ্যানোফিলিস স্ত্রী মশকে যেগুলো আছে সেদেরকে আমরা হচ্ছে এদের ডেফিনিট হোস্ট বা হচ্ছে নির্দিষ্ট পোষক বলি। তো এই মাধ্যমিক পোষক বা ইন্টারমিডিয়েট হোস্ট আর হচ্ছে নির্দিষ্ট পোষক বা ডেফিনিট হোস্ট বলার পিছে কারণটা হচ্ছে, মাধ্যমিক হোস্ট আমরা তাদেরকে বলি যারা হচ্ছে যাদের মধ্যে হচ্ছে আর কি অযৌন প্রজননটা হয়। বুঝছো, এই জন্য হচ্ছে মানুষকে আমরা মাধ্যমিক বলছি, কারণ মানুষের মধ্যে অযৌন প্রজননটা হচ্ছে। আর মশকে আমরা কেন হচ্ছে নির্দিষ্ট বা ডেফিনিট বলছি, কারণ ওদের মধ্যে হচ্ছে যৌন প্রজননটা হয়। তাইলে যেই হোস্টের ভিতরে যৌন প্রজননটা হচ্ছে সেটাকে আমরা নির্দিষ্ট পোষক বলছি। আর মানুষের যকৃৎ কোষ, ওই যে হেপাটিক সেল যেটা, আর হচ্ছে এরিথ্রোসাইট বা হচ্ছে এই যে আরবিসি লোহিত রক্তকণিকা রেড ব্লাড কোপাসেল, এর মধ্যে হচ্ছে অযৌন চক্রটা হয় যেটাকে আমরা সাইজোগনি বলে থাকি। আর এই যে পৌষ্টিক নালী যেটা হচ্ছে এই যে ক্রপ বলছি আমরা সিম্পলি, এই ক্রপের যে ইয়েটা আছে গহ্বরটা আছে অর্থাৎ লুমেন, আবার হচ্ছে ক্রপের যে প্রাচীরটা আছে সেই লুমেন, আর হচ্ছে প্রাচীরে হলো দেখা যায় এর যে ইয়েটা হয় যৌন চক্রটা হয় গ্যামিটোগনি এবং স্পোরোগনি, এটা সম্পন্ন হয়। তো এখন মানুষের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে মানুষের যকৃৎ আর হচ্ছে লোহিত রক্তকণিকায় পরজীবীর অযৌন জনন যেটাকে আমরা সাইজোগনি বললাম, এটা ঘটছে। আর পোষকের প্রচলিত সংজ্ঞানুযায়ী মানুষ এ পরজীবীর মাধ্যমিক পোষক। তো এই যে সংজ্ঞাটা আমরা কি বললাম, যে যখন হচ্ছে এর ভিতরে অযৌন চক্র ঘটবে তখন এটা মাধ্যমিক পোষক হবে, আর যখন জনন ঘটবে বা হচ্ছে যৌন প্রজনন ঘটবে তখন ওটা হচ্ছে নির্দিষ্ট পোষক হবে, যেমন মশকি। তো এখন এখানে হচ্ছে দেখা যায় যে অ্যানোফিলিস জাতীয় যে স্ত্রী মশকি আছে, সেই মশকির দেহে পরজীবী যৌন জনন বা স্পোরোগনি আর হচ্ছে গ্যামিটোগনি হয়। তো এখানে শুধু গ্যামিটোগনি লেখা, এটা একটু ঠিক করে নিও। স্পোরোগনি এবং গ্যামিটোগনি হবে, দুটোই হচ্ছে যৌন চক্রের হচ্ছে ধাপ। তারপর হচ্ছে আমরা আসি হেপাটিক সাইজোগনি। তো হেপাটিক সাইজোগনি, হেপাটিক দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে যকৃতের মধ্যে, এটা হচ্ছে লিভারের মধ্যে যকৃতের মধ্যে হবে। তো এখন এখানে হচ্ছে, তো এখন এই যে আমরা দেখতেছি যে যকৃৎ বা হচ্ছে লিভারের মধ্যে যেটা হচ্ছে, এই পার্টটা অ্যাকচুয়ালি কোথায় হইতেছে, মানে যকৃতের মধ্যে যে হচ্ছে এটা তো আমরা বুঝতে পারলাম। তো এখন এইটার দুটা পার্ট আছে, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনির একটা হচ্ছে আমরা বলি যে প্রি এরিথ্রোসাইটিক হেপাটোসাইজোগনি, তারপর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। তো এখন এখানে প্রি বলার কারণ কি আর এক্সো বলার কারণ কি? প্রি বলার কারণ হচ্ছে এটা হচ্ছে এরিথ্রোসাইট, কি এরিথ্রোসাইট হচ্ছে আমাদের রেড ব্লাড কোপাসেল বা লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার আগে যে ধাপটা সম্পন্ন হয় সেটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, বুঝলাম। আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা হচ্ছে দেখা যায় যে এটা এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, এটার বাইরে হচ্ছে, এক্সো মানে বাইরে,
এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল। তো আরবিসির বাইরে হচ্ছে, এবং এই আরবিসির বাইরে যে সম্পন্ন হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা দেখা যায় যে এই যে এটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকায় যে হচ্ছে, এটার আগে কিন্তু হেপাটিক সাইজোগনিটা হয়েছে। হেপাটিক সাইজোগনি লাস্টের যে ফেজটা আছে, অর্থাৎ এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা তো লোহিত রক্তকণিকার বাইরে হলো, হওয়ার পরে কই যাবে, হওয়ার পরে এটা লোহিত রক্তকণিকায় যাবে, এবং তারপর এরিথ্রোসাইটিক সাইজোগনিটা হবে। ঠিক আছে, তাহলে এরিথ্রোসাইটিক সাইজোগনির জাস্ট আগে হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিটা হচ্ছে, তারপরে গিয়ে এটা লোহিত রক্তকণিকায় ঢোকে। তো লোহিত রক্তকণিকার বাইরে যেহেতু হচ্ছে, এই জন্যই এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি নাম। তো এখন এই দুটো থেকে আমাদের কিছু এমসিকিউ মনে রাখতে হবে। তো এখন এখানে দেখো যে মানুষের যকৃতের মধ্যে এক ধরনের কোষ পাওয়া যায় যেটা হচ্ছে সজীব কোষ, এবং এই সজীব কোষটা হচ্ছে দেখা যায় যে সবগুলোর আকারই আর কি দেখা যায় যে প্রায় সমান হয়, এবং হচ্ছে দেখা যায় এই কোষগুলো আর কি মাঝখানে মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক ভালোই আছে। তো এখন এই যে এই ধরনের কোষগুলো, এগুলোকে আমরা প্যারেনকাইমা কোষ বলতাম, যেটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে পড়ে এসেছিলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো এর মধ্যে এই যে প্যারেনকাইমা বা সজীব কোষ যেটা আছে যকৃতের মধ্যে, ওই সজীব কোষের মধ্যে দেখা যায় যে মশকির লালা গ্রন্থি থেকে একটা মানে জীবাণুটা যে থাকে, ওই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে যে জীবাণুটা থাকবে, ওই জীবাণুটা হচ্ছে প্রথমে স্পোরোজয়েট রূপে হচ্ছে আসে। স্পোরোজয়েট রূপে আসার পরে স্পোরোজয়েট থেকে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট পর্যন্ত কয়েকটা ধাপ আছে, যে ধাপগুলো আমরা একটু পরেই শিখবো। এই ক্রিপ্টোমেরোজয়েট সৃষ্টি হওয়া পর্যন্ত যে পার্টটা, এটাকে হচ্ছে আমরা এই পরজীবীর সাইজোগনি বা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি আর কি বলছি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, তো এই পর্যন্ত যে অযৌন জননটা ছিল সেটাকে আমরা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলছি। তাহলে কোন পর্যন্ত? যকৃতের প্যারেনকাইমা কোষে মশকের লালা গ্রন্থি থেকে স্পোরোজয়েট আসলো, স্পোরোজয়েটটা আসার পরে সেই স্পোরোজয়েট থেকে ক্রিপ্টোজয়েট সৃষ্টি হওয়া পর্যন্ত যে অযৌন জননের ধাপগুলো আছে, সবগুলো মিলিয়ে হচ্ছে আমরা এটাকে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলছি। তাহলে আশা করি বোঝা গিয়েছে কোত্থেকে কোন পর্যন্ত। স্পোরোজয়েট, সরি, স্পোরোজয়েট থেকে ক্রিপ্টো মেরোজয়েট পর্যন্ত, স্পোরোজয়েট থেকে ক্রিপ্টো মেরোজয়েট পর্যন্ত। তো এখন কেন স্পোরোজয়েট নাম, কেন ক্রিপ্টো মেরোজয়েট নাম, সবগুলো আমরা হচ্ছে বিস্তারিত শিখবো। আগে একটু আগানো যাক। তো এখন এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। মেডিকেলে পরীক্ষা দাও, এইচএসসি তে পরীক্ষা দাও, যেখানেই দাও না কেন, তোমার এমসিকিউটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটা সাইজন্ট, তো সাইজন্ট দশা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব কি দশা। আপাতত এটা জাস্ট মাথায় রাখো যে একটা সাইজন্ট থেকে কতগুলো মেরোজয়েট সৃষ্টি হয়। তাহলে একটা সাইজন্ট থেকে কতগুলো মেরোজয়েট সৃষ্টি হয়? 8,000 থেকে 20,000। 8,000 থেকে 20,000, তাহলে সাইজন থেকে কতগুলো মেরোজয়ের সৃষ্টি হচ্ছে? 8,000 থেকে 20,000 মেরোজয়ের সৃষ্টি হচ্ছে। তো নিজে নিজে একবার বল আমার সাথে, সাইজন থেকে 8,000 থেকে 20,000 পর্যন্ত মেরোজয়ের সৃষ্টি হয়। তাহলে একটা সাইজন থেকে 8,000 থেকে 20,000 পর্যন্ত মেরোজয়ের সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে আমরা আসি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেটা হচ্ছে আরবিসির বাইরে হয়, এবং এই যে বাইরে হচ্ছে যে এটার পরেই হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনিটা শুরু হয়। তাহলে হচ্ছে মানুষের যে যকৃৎ, অর্থাৎ মানুষের যে লিভারটা আমরা দেখতে পাচ্ছি, সেই লিভারের যে প্যারেনকাইমা, এই লিভারের প্যারেনকাইমা কোষে ক্রিপ্টোমেরোজয়েট আর হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট। তো এখন ক্রিপ্টোমেরোজয়েট থেকে হচ্ছে আমরা দেখবো যে মাইক্রো, আর হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট থেকে হচ্ছে দেখবো যে যে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট সৃষ্টি হচ্ছে। তো এই ক্রিপ্টোমেরোজয়েট, মেটাক্রিপ্টোমেরোজয়েট, এখান থেকে মাইক্রো আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট তৈরি হওয়া দেখবো আমরা। তো এখন এই পর্যন্ত যে অযৌন জনন, সেটাকে হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি বলে। তো আমরা একটু পরে হচ্ছে ধাপগুলো দেখবো। এই যে এখানে হচ্ছে তুমি দেখতে পারবা যে প্রথমে হচ্ছে তোমার ক্রিপ্টো মেরোজয়েট আসছে, ক্রিপ্টো মেরোজয়েট থেকে এই যে ক্রিপ্টো মেরোজয়েট, ক্রিপ্টো মেরোজয়েট থেকে হচ্ছে এই যে মেটাক্রিপ্টো মেরোজয়েটে গেল। এই পর্যন্ত এই যে ফার্স্টের হাফ যেটা দেখতেছো, ফার্স্টের হাফ পর্যন্ত হচ্ছে তোমার যকৃৎ কোষে হচ্ছে। আর যকৃৎ কোষে এই যে শুরু হয়েছে আর কি, স্পোরোজয়েট থেকে শুরু হলো। স্পোরোজয়েট থেকে শুরু হওয়ার পরে ধীরে ধীরে যে ধাপগুলো পার হলো, এই প্রথম অর্ধেক হচ্ছে আমরা দেখতে পাই এটা কি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর তারপরে যে অর্ধেক দেখতে পাই সেটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই যে এখানে হচ্ছে দেখো যকৃৎ কোষটা ভেঙে তারপর বের হয়ে গেছে, এই যে কোষের বাইরে বের হয়ে গেল। আর এটা হচ্ছে আরবিসিরও বাইরে আছে, এই জন্য হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে কোষের বাইরে আছে যেহেতু, এই জন্য এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর এরপর হচ্ছে দেখা যায় যেটা কোষের বাইরে বের হওয়ার পরে তারপর নতুন যকৃৎ কোষকে আক্রান্ত আক্রান্ত করছে। আর এই ক্রিপ্টোমেরোজয়েট থেকে তখন এই ক্রিপ্টোমেরোজয়েট গেল, তারপর হচ্ছে নতুন করে আবার তৈরি করতেছে, এই জন্য হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট। তো আমি কিন্তু এখন কিছুই বিস্তারিত ব্যাখ্যা করছি না, বিস্তারিত আমরা একটু পরেই ব্যাখ্যা করব, তখন হচ্ছে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে মাথায় রাখো এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েট যেটা আছে, মেটাক্রিপ্টোমেরোজয়েট ভেঙে হচ্ছে দু ধরনের আর কি
ম্যাক্রো দু ধরনের মেটাক্রিপ্টোমেরোজয়েট আসছে, একটা মেটাক্রিপ্টোমেরোজয়েট ভেঙে একটা হচ্ছে বড় বড় সাইজের, যেটা নিউক্লিয়াস ছোট, আর একটা হচ্ছে বড়, আর একটা ছোট সাইজের যেটা নিউক্লিয়াসটা বড়। ঠিক আছে, তো ম্যাক্রো হচ্ছে বুঝবা, ম্যাক্রো মানেই বড় সাইজ। তাইলে যেটা সাইজ বড় নিউক্লিয়াস ছোট সেটা হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, আর যেটার হচ্ছে দেখবা সাইজ ছোট সেটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই দুটা হচ্ছে সৃষ্টি হয়। আর এই পর্যন্ত যে ধাপটা, এই যে ক্রিপ্টোমেরোজয়েট থেকে শুরু হয়ে এই ম্যাক্রো আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট পর্যন্ত যে ধাপটা, সেই ধাপটাকে আমরা কি বলছি? এটাকে হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি বলছি। তাহলে এখন প্রথমে হচ্ছে আমরা পিএরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি দেখছি। তো এর মধ্যে প্রথম যে দশাটা, এই যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ একদম ফার্স্টে যে স্টেপটা দেখা যাচ্ছে, অনেকটা চাকতি টাইপের বা অনেকটা হচ্ছে বলতে পারো বীজের মতো দেখতে। ঠিক আছে, বীজের মতো দেখতে যে স্ট্রাকচারটা আছে এটাকে হচ্ছে আমরা স্পোরোজয়েট বলছি। এবং দেখছো এটা হচ্ছে অনেকটা বীজের মতো, একটা বীজকে আমরা যেভাবে মাটিতে রোপণ করি সেভাবে হচ্ছে স্পিরোজয়েটটা কি করছে, নিজেকে যকৃতের মধ্যে বা আমাদের লিভার কোষটা যে আছে সেই হেপাটিক সেলে বা যকৃৎ কোষে হচ্ছে নিজেকে প্রবেশ করাচ্ছে। তো এই জন্য হচ্ছে এটার নামটা স্পোরোজয়েট এসেছে। স্পোর মানে হচ্ছে বীজ, আর জয়েট মানে হচ্ছে প্রাণী। তো যে প্রাণীটা বীজের মতো নিজেকে আরেকটা আরেকটা কোষের মধ্যে প্রবেশ করাচ্ছে, ওটাকে আমরা স্পোরোজয়েট বলছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম আমরা স্পোরোজয়েট নামটা কিভাবে আসলো। আর প্রত্যেকটা নামের এটিমোলজি বা হচ্ছে নামটা কোত্থেকে এসেছে এটা যদি তুমি মনে রাখতে পারো ঠিক মতো, তাহলেই দেখবা এই সাইকেলটা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। তো আমরা এরপরে হচ্ছে যাচ্ছি। দেখো তাইলে স্পোরোজয়েটটা নিজেকে প্রবেশ করালো। তো এটা হচ্ছে আমরা এখন পুরোটাই প্রি এরিথ্রোসাইটিক পড়ছি। এই যে ক নাম্বার যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর পুরো হেপাটিক সাইজোগনিটা চলবে যে, এর জন্য টাইম লাগবে 7 to 10 ডেজ। পুরো হেপাটিক সাইজোগনি যেটা প্রি এরিথ্রোসাইটিক এক্সো এরিথ্রোসাইটিক সব মিলিয়ে 7 থেকে 10 দিনের মতো সময় লাগবে। এবং দেখো এই যে এখানে বীজের মতো যে পার্টটা আছে সেটাকে হচ্ছে আমরা কি বললাম, স্পোরোজয়েট বললাম। এরপরে হচ্ছে দেখবা যে এই যে বীজের মতো পার্টটা যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে এটা কোত্থেকে আসতেছে এটা তো জানতে হবে। এটা আসতেছে হচ্ছে মশকি যে থাকে, অর্থাৎ অ্যানোফিলিস মশকি, তোমাকে যখন এই যে তোমার হাতে বসলো, হাতে বসার পরে হাতে হতে তোমার সুইটা ফুটিয়ে দিল, ওই যে ওই যে সুইটা আছে বা সুর আছে সেই সুরটা প্রবেশ করিয়ে দিল। তারপর ও তো তোমার শরীর থেকে ব্লাড সাক করবে বা হচ্ছে রক্ত শুষে নিবে। আর রক্ত চুষে নিল এবং তোমার শরীরের ভিতরে ওর যে লালা গ্রন্থিটা, ও কিন্তু একটা লালা মিশিয়ে তোমার হাতটাকে অবশ করে দেয় আগে, যাতে তুমি টের না পাও যে ও হচ্ছে তোমার এখান থেকে রক্ত নিচ্ছে। কিছুক্ষণের জন্য অনেকটা লোকাল অ্যানেস্থেশিয়ার মতো কাজ করে। তো এখন বা হচ্ছে কিছুক্ষণের জন্য হাতটাকে অবশ করে দিচ্ছে ওই জায়গাটাকে। এই জন্য তুমি ওটা যখন উড়ে চলে যায় তারপর মনে হয় যে কেমন একটা চুলকানির মতো বা একটা হালকা সুই ফোটানোর মতো একটা অনুভূতি হয়, যেটার পরে তো মনে হয় যে মশাটাকে মারা দরকার। কিন্তু মারতে গিয়ে দেখো যে মশাটা আর নেই। কেন নেই? কারণ ওই যে যতক্ষণের জন্য আর কি তোমাকে অবশ করে দিয়েছিল ততক্ষণ তুমি টের পাওনি, ছিল যে ও চলে যাওয়ার পরে টের পেয়েছো। তো এখন এই যে যখন হচ্ছে ও লালা গ্রন্থিটা, মানে ওর লালা গ্রন্থি থেকে যে জিনিসটা আসলো তোমার শরীরে, জীবাণুটা, ওইটা হচ্ছে জীবাণুর একদম প্রথম প্রজন্ম বা ফার্স্ট স্টেজ। ওই ফার্স্ট স্টেজটা হচ্ছে স্পোরোজয়েট। তো এটা হচ্ছে দেখা যায় যে বীজের মতো ভিতরে প্রবেশ করছে। এবং স্পোর বা হচ্ছে বীজ নাম হওয়ার আরেকটা কারণ হচ্ছে বীজ থেকে কি হয়, বীজ থেকে হচ্ছে দেখবা যে কোনো একটা প্রজন্ম বড় হতে পারে। যেমন একটা বীজকে তুমি মাটির মধ্যে মানে প্রবেশ করালা বা রোপণ করলা, তারপর ওটার অঙ্কুরোদ্গম হবে, ওটা চারা গাছে পরিণত হবে। চারা থেকে দেখা যাবে আরো বড় হয়ে আরেকটা মানে একটা বড় পূর্ণাঙ্গ গাছ হবে। তো এভাবে করে দেখবা একটা জেনারেশন, দুইটা জেনারেশন, তিনটা জেনারেশন, এভাবে করে হচ্ছে বিভিন্ন জেনারেশনে তুমি গাছটার যে গ্রোথটা বা গাছটা বড় হয় এটাকে ভাগ করতে পারো। তেমনই স্পোরোজয়েটেরও বিভিন্ন ধরনের স্টেপ আছে বা জেনারেশন আছে যেটার মাধ্যমে হচ্ছে গ্রোথটা হচ্ছে। যেমন প্রথম যে স্টেজটা ছিল এটা হচ্ছে স্পোরোজয়েট, যেটা হচ্ছে মশা যখন তোমাকে দংশন করলো বা কামড় দিল, তখন ওই মশার যে লালাটা, ওই লালার সাথে হচ্ছে দেখা যায় যে মানুষের রক্তে বা তোমার রক্তে এটা প্রবেশ করছে। কে প্রবেশ করছে? স্পোরোজয়েট। এবং স্পোরোজয়েটটা এই লালার মাধ্যমে হচ্ছে প্রবেশ করলো। এখন প্রবেশ করে কি এটা যেখানে প্রবেশ করেছে ওখানেই থাকবে? ওখানে কিন্তু থাকবে না, এটা কই যাবে? আমরা হেপাটিক সাইজোগনি পড়ছি, তার মানে এটা হেপাটিক অর্থাৎ যকৃতে যাবে। তো এই যকৃতে কিভাবে যাবে? যকৃতে যাওয়ার জন্য দেখা যায় যে রক্তের মধ্যে এক ধরনের বিক্রিয়া ঘটে, বা এক বিক্রিয়া না, একটা প্রক্রিয়া বলতে পারো এটা। এটা হচ্ছে ক্যামোটেক্সিস বলা হয়। তো যকৃতের চারপাশে যে কেমিক্যাল গুলো আছে বা যে রাসায়নিক পদার্থগুলো আছে, যকৃতের মধ্যেই তো আমরা দেখি যে আমাদের শরীরে যাবতীয় কার্যাবলী হয়, বিপাকীয় কার্যক্রমগুলা সবগুলো দেখা যায় যকৃৎ কন্ট্রোল করছে। তো এই জন্য যকৃতের চারপাশে অনেক ধরনের কেমিক্যাল দেখা যায়, যে কেমিক্যালের কারণে বা ওই কেমিক্যালটার উপস্থিতি টের পেয়ে হচ্ছে রক্তের মধ্যে ভেসে ভেসে হলো কি করে, এই যে স্পোরোজয়েটটা আছে, স্পোরোজয়েটটা হচ্ছে যকৃতে চলে যায়। তো এই যকৃতে যে যাচ্ছে কেমিক্যালের সারায় যাচ্ছে বা কেমিক্যালের আকর্ষণে যাচ্ছে। এভাবে
কোনো রসায়নের উপস্থিতি বা কোনো রাসায়নিক পদার্থের উপস্থিতির জন্য যদি চলন ঘটে তখন ওটাকে আমরা ক্যামোটেক্সিস বলি। কাকে ক্যামোটেক্সিস বলা হয়? কোনো রাসায়নিক পদার্থের উপস্থিতির জন্য যদি চলন ঘটে বা কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে যদি কোনো চলন ঘটে তখন ওই চলনটাকে ক্যামোটেক্সিস বলা হয়। এখানে কেমো থেকে হচ্ছে কেমিক্যাল, ট্যাক্সিস হচ্ছে ট্যাক্সন বা হচ্ছে চলন। তো এখন এই যে চলন, কেমিক্যালের জন্য যে চলন সেটাকে হচ্ছে ক্যামোটেক্সিস বলা হয়। এটার মাধ্যমে হচ্ছে যকৃৎটা মানে রক্তের যে ইয়েটা আছে, স্পোরোজয়েডটা আছে, যকৃতে গিয়ে আশ্রয় নিচ্ছে। এবং যকৃতে কেন আশ্রয় নেয়? কারণ যকৃতে যাওয়ার পরে ও হচ্ছে খাবার গ্রহণ করে, যকৃতের মধ্যে তো অবভিয়াসলি পুষ্টি উপাদান খাবার দাবার থাকবেই। তো ওর জন্য ও হচ্ছে এখানে খাবার খেতে খেতে দেখা যাবে যে ওর পেটটা মোটা হয়ে যাবে। তো আগে দেখো অনেকটা বীজের মতো ছিল, তো এখন খেতে খেতে কি হবে, ওর পেটটা হচ্ছে মোটা হয়ে যাবে। তো মোটা হয়ে কেমন দেখাবে ওকে? এই যে দেখাই, মোটা হলে ওকে কেমন দেখাবে। মোটা হলে ওকে তখন আগে দেখবা যে এরকম ছিল, অনেকটা বীজের মতো ছিল। এখন যখন মোটা হয়ে যাচ্ছে, মোটা হতে হতে দেখা যাবে যে এইরকম মোটা হয়ে গেছে। দেখছো? তো এরকম মোটা অনেকটা হচ্ছে দেখতে মাকুর মতো লাগতেছে। তো মাকুর কি হয়, উপরে সরু নিচে সরু মাঝখানে হচ্ছে মোটা থাকে। তো এরকম মাকু আকৃতির হয়ে যায় কারণ এই যে খেতে খেতে মোটা হয়ে গিয়েছে। এবং তখন হচ্ছে এটা হচ্ছে ওর সেকেন্ড জেনারেশন। তাহলে এটা সেকেন্ড জেনারেশন হচ্ছে এই যে মাকু আকৃতির স্পোরোজয়েড যেটা আছে, এই মাকু আকৃতির স্পোরোজয়েডটা হচ্ছে কোথায় গেল, যকৃতে প্রবেশ করলো। এবং এটা যখন খাবার খাচ্ছে, এই যে প্রথম যে স্টেপটা ছিল খাবার খাওয়ার আগে কি ছিল, উপরে চিকন নিচে চিকন আর মাঝখানে গোল, কারণ ওর তো অবভিয়াসলি কিছু না কিছু পুষ্টি আগেই নেওয়া ছিল। এখন ও যখন খাবার খেতে থাকবে কন্টিনিউয়াসলি, আমরা বলছিলাম কি প্রথমে মাকু আকৃতির ছিল, আর এই যে সেকেন্ড স্টেজটা যে হবে দ্বিতীয় প্রজন্ম মাকু আকৃতি থেকে, ওটাকে কি বলবো, ক্রিপ্টোজয়েড বলবো। ক্রিপ্টোজয়েড কিভাবে হবে, এই মাকুটা তখন চেঞ্জ হয়ে যাবে। তো এই মাকুটা চেঞ্জ হলে কি হবে, তখন মাকুটা চেঞ্জ হলে হচ্ছে উপরেও গোল নিচেও গোল সব দিকে আর কি সমান হয়ে যাবে খাবার খেয়ে খেয়ে। এই যে গোল হয়ে যাচ্ছে, গোল হলে ওকে কি আর তুমি বীজ হিসেবে শনাক্ত করতে পারবা? পারবা না, ওকে তখন আর চেনা যাবে না। এই যে চেনা যাবে না তার মানে কি, ও নিজেকে যকৃতের ভিতরে লুকিয়ে ফেললো। এই লুকিয়ে ফেলাকে আমরা বলি হচ্ছে ক্রিপ্টো। ক্রিপ্টো মানে হচ্ছে লুকিয়ে ফেলা, ওই যে ক্রিপ্টো কারেন্সি বলা হয়, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখে কারেন্সি মনে হয় না বাট অ্যাকচুয়ালি কারেন্সি হিসেবে ইউজ করা যায়। তো এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তেমনই হচ্ছে তোমার যেটা দেখে মনে হচ্ছে না যে এটা জয়েড বা হচ্ছে একটা প্রাণী, তোমার শরীরের ভেতরে একটা অর্গানিজম প্রবেশ করে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার শরীরের ভেতর অর্গানিজমটা আছে, লুকিয়ে আছে। তো এই লুকিয়ে থাকাটা হচ্ছে ক্রিপ্টো, আর জয়েড হচ্ছে প্রাণী। ঠিক আছে, তাহলে ক্রিপ্টোজয়েড, এই ক্রিপ্টোজয়েডটা হচ্ছে তোমার কি করলো, এই যে গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হলো কোত্থেকে, এই যে মাকু বা হচ্ছে বীজের মতো দেখতে যে স্পোরোজয়েডটা ছিল, সেই স্পিরোজয়েডটা হচ্ছে সেকেন্ড স্টেপে গিয়ে ক্রিপ্টোজয়েডে পরিণত হলো। ঠিক আছে, তাহলে ক্রিপ্টোজয়েডটা হচ্ছে স্পোরোজয়েটের পরে। স্পোরোজয়েটটা যখন নিজেকে লুকিয়ে ফেললো এবং দেখো ও যকৃতের ভেতরে আছে, যকৃতের ভেতরে থাকা অবস্থায় কিন্তু ওর আশেপাশে কোনো শ্বেত রক্তকণিকা এসে ওকে ধ্বংস করবে না। ও যদি বাইরে থাকতো যদি ব্লাডে থাকতো তখন কিন্তু ওকে ইজিলি আইডেন্টিফাই করে ধ্বংস করে ফেলতে পারতো। এই যে যকৃতে লুকিয়ে আছে দেখেও কিন্তু আমরা বলতে পারি যে এটা ক্রিপ্টোজয়েট, মানে যকৃতে নিজেকে লুকিয়ে ফেলেছে। তারপর হচ্ছে আমরা আসি, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনটা গেল। এরপরে থার্ড জেনারেশন আসবে যেটাকে আমরা সাইজন্ট দশা বলি। তো সাইজনটা এসেছে হচ্ছে সাইজো শব্দ থেকে। সাইজো শব্দটার অর্থ কি, সাইজো শব্দটার অর্থ হচ্ছে বহু খণ্ড, খণ্ড খণ্ড করে ফেলা, অর্থাৎ নিজেকে অনেকগুলো খণ্ডে ভাগ করে ফেলাকে হচ্ছে আমরা সাইজন্ট বলি। তো এই সাইজনটা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, সাইজনটা হচ্ছে দেখা যায় যে ক্রিপ্টোজয়েড যেটা আছে, ক্রিপ্টোজয়েডটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে ওই যে আমরা মুক্ত নিউক্লিয়ার বিভাজন যেরকম দেখতাম, যে জাস্ট নিউক্লিয়াসটা হচ্ছে বিভাজিত হয়ে যায়। তো এখানে হচ্ছে একই রকম প্রসেস, ক্রিপ্টোজয়েডটার মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে দুইটা চারটা চারটা আটটা এভাবে করে হচ্ছে 1000 থেকে 1200টার মতো এই খণ্ড তৈরি করে। তো এই প্রত্যেকটা খণ্ড হচ্ছে সাইজন। তো এখানে হচ্ছে মানে প্রত্যেকটা খণ্ড হচ্ছে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসগুলো মিলে হলো সাইজনটা হচ্ছে। তাহলে কি হলো, ক্রিপ্টোজয়েডটা হচ্ছে এই মাইটোসিস প্রসেসের মাধ্যমে ক্রিপ্টোজয়েটের মধ্যে যে নিউক্লিয়াস ছিল বারবার বিভাজিত করলো। কতগুলো টুকরা হলো, 1000 থেকে 1200টার মতো টুকরা, মানে 1000 থেকে 1200টার মতো নিউক্লিয়াস চলে আসলো। সেই নিউক্লিয়াস নিয়ে এটা কি তৈরি করলো, এই যে বহু খণ্ড তৈরি করলো। এই বহু খণ্ডকে আমরা বায়োলজিক্যাল টার্মে সাইজন্ট বলে থাকি। সাইজো থেকে এসেছে সাইজন্ট। ঠিক আছে, তাহলে এই সাইজন্ট টার্মটা কিভাবে আসলো এটাও বুঝতে পারলাম। আর সাইজনটা কোত্থেকে এসেছিল, ক্রিপ্টোজয়েট থেকে এসেছিল। তাহলে এটা থার্ড জেনারেশন। এখন এই যে থার্ড জেনারেশনের পরে যেটা আসবে 4 নাম্বার স্টেজে, 4 নাম্বার স্টেজে দেখবা যে এই যে সাইজন যেটা আছে, সেই সাইজনটার প্রত্যেকটা নিউক্লিয়াস হচ্ছে আলাদা হবে। এখন প্রত্যেকটা নিউক্লিয়াস কিভাবে আলাদা হবে, নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে সাইটোপ্লাজম আর হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হবে। তাহলে দেখো এই যে প্রত্যেকটার এই পিঙ্কিশ পার্টটা যেটা দেখতেছো, একটু বড় করে দেখাই, একে তো বড় হচ্ছে না। আচ্ছা, এটা আবার ঠিক করে দিবনি।
এই যে এখানে দেখো পিঙ্কিশ পার্টটা যে দেখতেছো না মাঝখানে, এই কালো বিন্দুটা, যেটা কালো বিন্দুটা হচ্ছে নিউক্লিয়াস। আর তার পাশে যে এই পিঙ্কিশ পার্টটা দেখছো ওইটা হচ্ছে তোমার এই কি বলে এটাকে, সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের চারপাশে যে কালো বর্ডারটা দেখছো ওটা হচ্ছে তোমার কি, ওটা হলো তোমার কি বলে এটাকে, কোষঝিল্লি। আর এই যে টোটাল যে পার্টটা আছে, টোটাল পার্টটা হচ্ছে সাইজনের পার্টটা ছিল, ঠিক আছে। এই যে সাইজনটার পাশে যে বর্ডারটা ছিল এটা, তো এরপর হচ্ছে এটা আলাদা হবে। তো এখানে আমরা যাচ্ছি ধীরে ধীরে। আর এটাকে ঠিক করে নিই। ওকে। তো এখন এখানে হচ্ছে বুঝতে পারলাম তাইলে ক্রিপ্টোমেরোজয়েট হয়েছে যে, এই ক্রিপ্টোমেরোজয়েটটা হচ্ছে কিভাবে হলো। এই যে মেরো পার্টটা এসেছে, এটার হচ্ছে মেরো পার্টটা কেন আসলো, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল যে, ওখান থেকে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট পার্টটা এসেছে। তো মেরো বলতে বেসিক্যালি ভাগ বোঝায় আর কি। তো এই জন্য হচ্ছে এটা ক্রিপ্টোমেরোজয়েট। তো ক্রিপ্টোজয়েটটা ভাগ ভাগ হয়ে গিয়েছে, এই জন্য ক্রিপ্টোমেরোজয়েট। তাহলে বুঝতে পারছো আগে কোনটা আসতেছে, আগে ক্রিপ্টোজয়েট আসতেছে। এরপর ক্রিপ্টোজয়েটটা কি হচ্ছে, সাইজন্ট, অর্থাৎ অনেকগুলা টুকরা নিউক্লিয়াসে বিভক্ত হচ্ছে। তো এরপর হচ্ছে এই সাইজনটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির আবরণে আলাদা হয়ে যাচ্ছে। এই যে আলাদা হয়ে যাওয়া অর্থাৎ পার্ট পার্ট হয়ে যাওয়া, এই পার্টগুলোকে কি বলি আমরা, পার্ট মানে হচ্ছে মেরো। এই জন্য এটাকে ক্রিপ্টোমেরোজয়েড বলা হচ্ছে। বুঝতে পারছি তাইলে আমরা ক্রিপ্টোমেরোজয়েড কিভাবে আসলো। আর এরপরে এই ক্রিপ্টোমেরোজয়েডটা হচ্ছে এই যে যকৃৎ কোষটা যে আছে সেই যকৃৎ কোষটাকে ধ্বংস করে ফেলে। যকৃৎ কোষটাকে ধ্বংস করে ফেলতেছে। ধ্বংস করে ফেলার পরে তারপর কি করছে, ধ্বংস করার পরে হচ্ছে যকৃৎ থেকে বের হয়ে যাচ্ছে। আর যকৃৎ থেকে বের হওয়ার সময় দেখবা যে অনেকগুলা কৈশিক জালিকা দেখা যায়। ওই কৈশিক জালিকাগুলো হচ্ছে রক্তপূর্ণ হয়। তো এখন মানে ক্যাপিলারি বলি আমরা যেটাকে, তো ক্যাপিলারি গুলো হচ্ছে অনেক রক্তপূর্ণ হয়। তো এই জায়গাটাকে সাইনুসয়েড বলা হয়। কি বলা হয়, সাইনুসয়েড। তো এই সাইনুসয়েডটা অর্থ হচ্ছে যেটা ব্লাড দিয়ে পূর্ণ, আবার হচ্ছে উন্মুক্ত, ব্লাড দিয়ে পূর্ণ আর হচ্ছে খোলা বা উন্মুক্ত জায়গা। তো এটা হচ্ছে ব্লাড দিয়ে মানে ব্লাড পূর্ণ, মানে ব্লাড দিয়ে পূর্ণ আর উন্মুক্ত জায়গা। এবং এই যে ব্লাড দিয়ে পূর্ণ আর উন্মুক্ত জায়গা, এখান থেকে এটা পরবর্তী চক্রটা শুরু করতে চায়। ঠিক আছে, তাহলে যে ব্লাড দিয়ে পূর্ণ হয় আর হচ্ছে উন্মুক্ত থাকে, এখান থেকে এটা পরবর্তী সাইকেলটা শুরু করে, যেটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। ওখানে আমরা একটু পরে আসছি। আর এই যে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি যেটা ছিল, এটা সম্পূর্ণ হতে হচ্ছে আমাদের কতদিন লাগে, 4 দিন লাগে। আর এই সময়টায় সাইজন থেকে কতগুলো মেরোজয়েট সৃষ্টি হয়, এই সময় সাইজন থেকে হচ্ছে 8,000 থেকে 20,000-এর মতো মেরোজয়েট সৃষ্টি হয়। আর এই যে ক্রিপ্টো বলছি আমরা, পুরোটা পার্টে দেখো ক্রিপ্টো আছে, ক্রিপ্টো মানে হিডেন। আর হিডেন দশায় যখন থাকে বা ডরমেন্ট স্টেজ বলি আমরা এটাকে, বা সুপ্ত অবস্থাও বলতে পারি, সুপ্ত দশা বা হিডেন স্টেজে যখন থাকে, তখন কিন্তু পেশেন্ট বা রোগী যে থাকে, রোগীর দেহে আমরা কোনো লক্ষণ দেখতে পাই না। তারপরে হচ্ছে আমরা আসি। আর এখন তুমি এই পার্টগুলোর সাথে এই ছবিটা দেখে নিজের মাথার মধ্যে হচ্ছে চিন্তা করবা যে অ্যাকচুয়ালি কি ছবিটার সাথে আমরা একটু আগে যেটা দেখে এসেছি সেই পার্টটার মিল আছে কিনা। ঠিক আছে, এই যে প্রথম অর্ধেক যেটা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে শুরু আর কি, এই সাইড থেকে হচ্ছে শুরু হয়ে এই পর্যন্ত যেটা গেল, এটা হচ্ছে তোমার প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর তারপরে এই যে নতুন আক্রান্ত যকৃৎ কোষ থেকে শুরু করে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট পর্যন্ত হচ্ছে আমরা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি বলি। তো এখন এই যে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যেই আসছি। তো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে হচ্ছে দেখবা, ফার্স্ট অফ অল যে ক্রিপ্টোমেরোজয়েটটা এসেছে, এই যে ক্রিপ্টোমেরোজয়েট তৈরি হলো, সেই ক্রিপ্টোমেরোজয়েটটা পরে যকৃৎ কোষটা ভেঙে সাইনোসয়েড বা এই যে রক্তপূর্ণ যে উন্মুক্ত স্থানটা ছিল সেটার মধ্যে উন্মুক্ত হয়ে গেল। তো ওখান থেকে দেখা যায় যে এটা কি করবে, ওখানে তো সারাক্ষণ থাকবে না, এটা আবার নতুন একটা যকৃৎ কোষে প্রবেশ করবে। ঠিক আছে, এটা কি করবে, ক্রিপ্টোমেরোজয়েটটা নতুন একটা যকৃৎ কোষে প্রবেশ করবে। নতুন একটা যকৃৎ কোষে প্রবেশ করলো ফার্স্ট স্টেজ। তারপর হচ্ছে ওখানে খাবার খাবে এবং খাবার খেয়ে খেয়ে আবার হচ্ছে সাইজন্টে পরিণত হবে। তো অলরেডি কিন্তু এটা আগে স্পোরোজয়েট ছিল, তারপর এটা ক্রিপ্টোজয়েট হয়েছে। এখন অলরেডি দেখো ক্রিপ্টোমেরোজয়েট মানে ওয়ান কাইন্ড অফ ক্রিপ্টোজয়েট অলরেডি হয়ে আছে। তাহলে ওর তো আবার হচ্ছে কি হতে হবে না, আর নতুন করে ক্রিপ্টোজয়েটের স্টেজে যেতে হবে না। এটা সরাসরি এখন খাবার খেয়ে সাইজন্ট হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে ক্রিপ্টোমেরোজয়েট যেটা আছে, সরাসরি খাবার খাবে। খাবার খেয়ে হচ্ছে মানে খাবারটা কোত্থেকে খাবে, খাদ্য গ্রহণ করবে যকৃৎ থেকে। তো যকৃৎ থেকে খাদ্য খেয়ে দেখা যাবে আবার সাইজন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ওই বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্টে পরিণত হলো। এখন এই যে সাইজন্টে পরিণত হয়েছে, সাইজন্টার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এটা আবার কি হবে, প্রত্যেকটা টুকরা টুকরা নিউক্লিয়াসে এসেছে সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে এই ম্যাটা ক্রিপ্টোমেরোজয়েটে পরিণত হবে। তো ম্যাটা ক্রিপ্টোমেরোজয়েট কেন, এখন ম্যাটা কেন আসলো এখানে, এটা দেখো ক্রিপ্টোমেরোজয়েট থেকে শুরু হয়েছিল। ক্রিপ্টোমেরোজয়েট থেকে এই স্টেপটা শুরু হয়েছে।
তো শুরু হওয়ার পরে এটা কিন্তু ক্রিপ্টোমেরোজয়েট থেকে আবার যদি আমরা ক্রিপ্টোমেরোজয়েটেই আসি, তখন আমাদের জন্য এই টার্মগুলো ইউজ করাটা কষ্টকর হয়ে যাবে। তাই এখানে বিজ্ঞানীরা যারা আছে, বায়োলজিস্টরা, ওনারা হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট টার্মটা ইউজ করেন। মেটাক্রিপ্টোমেরোজয়েট টার্মটা ইউজ করার পিছিয়ে কারণ হচ্ছে মেটা মানে হচ্ছে পরবর্তী, অর্থাৎ ক্রিপ্টোমেরোজয়েটের পরবর্তী যে ধাপটা, এই যে ক্রিপ্টোমেরোজয়েট দিয়ে শুরু হলো, এখানে ক্রিপ্টোমেরোজয়েট আছে, ক্রিপ্টোমেরোজয়েট থেকে পরে সাইজন্ট হলো, সাইজন্ট থেকে নতুন করে মেটাক্রিপ্টোমেরোজয়েট হলো। তো এখন এই যে নতুন করে যে ক্রিপ্টোমেরোজয়েটটা হচ্ছে, সেটাকে আমরা মেটাক্রিপ্টোমেরোজয়েট বলি। তার মানে প্রথম স্টেজে তুমি কোনো মেটাক্রিপ্টোমেরোজয়েট দেখবা না, কারণ তখন ক্রিপ্টোজয়েটটা নতুন এসেছিল। তাই ওখানে আমরা জাস্ট ক্রিপ্টোমেরোজয়েটটা ইউজ করি। কিন্তু সেকেন্ড যে এটা আছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, সেখানে দেখো প্রথমে তোমার ক্রিপ্টোমেরোজয়েট ছিল, এবং এই কারণে ক্রিপ্টোমেরোজয়েটের পরে আবার ক্রিপ্টোমেরোজয়েট যদি আসে, তখন ওটাকে আইডেন্টিফাই করাটা কষ্টকর হয়ে যায় যে কোনটা আগে ছিল কোনটা পরে এসেছে। তাই আমরা টার্ম হিসেবে মেটাক্রিপ্টোমেরোজয়েট ইউজ করি, কারণ এটা ক্রিপ্টোমেরোজয়েটের পরের পার্ট। ঠিক আছে। এখন মেটাক্রিপ্টোমেরোজয়েট যে আছে, এটা যকৃৎ কোষকে ধ্বংস করে, এবং ধ্বংস করে হচ্ছে এটা নতুন যে যকৃৎ কোষ আছে সেই নতুন যকৃৎ কোষে আক্রমণ করার মাধ্যমেই চক্রের পুনরাবৃত্তি করে। তো এখন এখানে দুই ধরনের কোষ আসতে পারে, সরি, দুই ধরনের মেটাক্রিপ্টোমেরোজয়েট আসতে পারে। একটা হচ্ছে বড়, যেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, যেটা বড় হয় সেটা নিউক্লিয়াসটা ছোট হয়। আর দেখা যায় যেটা ছোট হয় সেটা নিউক্লিয়াসটা বড় হয়। তো যেটা নিউক্লিয়াসটা বড় হয় সেটাকে আমরা বলি মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। আর যার নিউক্লিয়াসটা বড় হয় সেটা দেখা যায় যে ফাংশনাল কাজটা বেশি করতে পারে, এই কারণে ও হচ্ছে সরাসরি গিয়ে রেড ব্লাড কোপাসেল বা হচ্ছে আরবিসি কে আক্রমণ করে। তাইলে বলে না ছোট মরিচের ঝাল বেশি, তো এই ছোট মরিচের ঝাল বেশি এটা দিয়ে এভাবে মাথায় রাখবা যে মাইক্রোমেটাক্রিপ্টোমেলোজয়েড যে সে হচ্ছে বিদ্রোহী স্বভাবের। সে আর নতুন করে যকৃৎ কোষে যায় না, সে বলে না আমি এবার অন্য কিছু খাবো। তখন গিয়ে হচ্ছে কি করে, লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। তাইলে রক্তকণিকাকে আক্রমণ করে কে, ছোট মরিচ যেটা, অর্থাৎ মাইক্রোমেটাক্রিপ্টোমেলোজয়েড যেটা। কারণ কি, এই নিউক্লিয়াসটা বড় হয়, নিউক্লিয়াসটা বড় হওয়ার কারণে ইজিলি হচ্ছে আরবিসি কে আক্রমণ করতে পারে। তাইলে হচ্ছে এখন আমরা যাই, আরবিসি কে আক্রমণ করছে যে, সেটা হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট থেকে এসেছিল। তো এই মেটাক্রিপ্টোমেরোজয়েট থেকে এসেছে যেটা ছোট, যেটা ছোটটাকে আমরা কি বলি, মাইক্রো। তাহলে তোমার জাস্ট মাথায় রাখতে হবে কোন মেটাক্রিপ্টোমেরোজয়েট, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। ঠিক আছে। এই টার্মগুলো মনে রাখতে গেলে অনেকের হচ্ছে সমস্যা হয়। তো আমরা এই জন্য হচ্ছে একদম ইন ডিটেলসে ভেঙে ভেঙে হচ্ছে টার্মগুলো দেখলাম, যাতে তোমার আর সমস্যা না হয়। ঠিক আছে। এখন স্পোরোজয়েট থেকে এই পর্যন্ত যে আসলো, স্পোরোজয়েট থেকে আসতে অলমোস্ট 7 থেকে 10 দিনের মতো সময় লাগে। ঠিক আছে। আর প্রথম যে স্টেজটা কমপ্লিট করলো, অর্থাৎ প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, সেটা সম্পন্ন হতে 4 দিনের মতো সময় লাগে। তারপর হচ্ছে আমরা আসি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এবং এরিথ্রোসাইটিক সাইজোগনির পার্টটা কোথায় হবে, এটা হচ্ছে এই এরিথ্রোসাইট মানে কি, রেড ব্লাড কোপাসেল বা লোহিত রক্তকণিকা, তার মানে এটা হচ্ছে লোহিত রক্তকণিকায় যাবে। আর এটা থেকে আসতেছে, এটা হচ্ছে এই যে মাইক্রো যে ইয়েটা আছে, আমরা যেটা দেখেছিলাম যে মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েট, সেই মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েট থেকে হচ্ছে শুরু হবে। তাহলে হচ্ছে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল যেটা দেখবা যে এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট আসলো, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট যখন লোহিত রক্তকণিকার ভেতরে প্রবেশ করবে, ওর প্রথমেই যেটা দরকার হবে সেটা হচ্ছে পুষ্টি, বা হচ্ছে খাবার গ্রহণ করতে হবে, খাদ্য গ্রহণ দরকার হবে। তো এই খাদ্য গ্রহণের যে দশাটা, এটা খালি মানে আমরা যে এই দেখতেছি প্লাজমোডিয়ামের জন্য না, বরং যত অণুজীব তুমি দেখতে পাবা, অর্থাৎ প্রোটোজোয়া যাদের দেখবা, সবারই অ্যাক্টিভ ফিডিং স্টেজ বা হচ্ছে যখন এরা খাদ্য গ্রহণ করে, ওই স্টেজটাকে হচ্ছে আমরা ট্রফোজয়েড বলি। ট্রফোজয়েড বলার কারণ কি, ট্রফো মানে হচ্ছে পুষ্টি সমৃদ্ধ, আর জয়েড মানে প্রাণী। তো যেই প্রাণীটা পুষ্টি সমৃদ্ধ, অর্থাৎ যেটা পুষ্টি গ্রহণ করতে পারছে, গ্রহণ করছে, সেটাকে আমরা ট্রফোজয়েড বলছি। তাইলে এই দশাটাকে কি বলা হয়, ট্রফোজয়েড দশা বলা হয়। এখন খাবার খাচ্ছে, খাবার খেলে কি হয়, গোলাকার হতে থাকে। যেমন আমরা আগের স্টেজেও হচ্ছে এটা দেখেছিলাম, যে যখন খাবার খাচ্ছিল, খাবার খাওয়ার সময় কি হয়েছিল, এই যে স্পিরোজয়েড খাবার খেয়ে হচ্ছে ক্রিপ্টোজয়েড হয়েছিল, গোলাকার হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমরা দেখি যে এই যে মাইক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়েটটা আরবিসিতে প্রবেশ করেছে, এবং এইটা কি পুষ্টি খেয়েছে, লোহিত রক্তকণিকার ভেতর কি থাকে, হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনটা খেয়ে ফেলেছে, এবং হিমোগ্লোবিনটা খাওয়ার পরে হচ্ছে গোলাকার ট্রফোজয়েট হয়েছে। তো এই ট্রফোজয়েট যে হয়েছে, এই সময় হচ্ছে দেখা যায় যে এই যে ট্রফোজয়েটটা আছে, এই ট্রফোজয়েট দশাটা এই পরজীবীর ভিতরে হচ্ছে, আমরা এই যে হলুদ যে পার্টটা দেখতে পাচ্ছ, এই কোষ গহ্বর দেখা যায়, এবং কোষ গহ্বরের সাথে হচ্ছে লাল যেটা দেখছো, এই যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে যে কোষ গহ্বর দেখা যায়, আবার হচ্ছে নিউক্লিয়াস দেখা যায়। তাহলে পরজীবীর ক্ষেত্রে কি দেখা যায়, কোষ গহ্বর দেখা যায়, আবার হচ্ছে নিউক্লিয়াসও দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এখন এটা বেশিক্ষণ থাকে না, বেশিক্ষণ না থাকার কারণ হচ্ছে এটা যত খেতে থাকে, ট্রফোজয়েড দশা মানে তো ফিডিং স্টেজ, তো এটা খেতে থাকছে, খেতে খেতে দেখা যাচ্ছে কোষ গহ্বরটা একটু বড় হবে। আর কোষ গহ্বরটা ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে যে লোহিত রক্তকণিকাটা আছে, সেই লোহিত রক্তকণিকার যে নিউক্লিয়াসটা,
ঠিক আছে, সরি, লোহিত রক্তকণিকা বলতেছি, লোহিত রক্তকণিকার ভিতরে যেটা আছে সেই ভিতরে পুরো প্রসেসটা হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো ভিতরে যে প্রসেসটা হচ্ছে সেটাই, যে প্রাণীটা আছে অর্থাৎ ট্রফোজয়েট যেটা, এই মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট থেকে ট্রফোজয়েট হলো। এই ট্রফোজয়েট থেকে এখন এই প্লাজমোডিয়ামটা আবার দেখা যাবে যে কোষ গহ্বরটা যে আছে বড় হলো। কোষ গহ্বরটা বড় হওয়ার সাথে সাথে নিউক্লিয়াসটা একদিকে সরে আসবে। সরে আসলে তখন এটাকে পাথর বসানো আংটির মতো লাগবে, যেটাকে আমরা জানি যে সিগনেট রিং বলা হয়। সিগনেট শব্দটা এসেছে হচ্ছে সাইন থেকে, মানে সিগনেচার। তো এখন সিগনেচার হিসেবে আগে দেখবা যে তোমরা যদি সুলতান সুলেমান বা এরকম হচ্ছে বিভিন্ন রাজা বাদশার মুভি দেখে থাকো, তো তখন দেখবা যে তাদের হাতে একটা সিল মোহরের আংটি দেওয়া থাকতো। ওই আংটিটা দিয়েই যখন কোনো চিঠি বা কোনো রাজকীয় কোনো ঘোষণা দেওয়া হতো, তখন ওটার উপর মোম গলিয়ে মোমটা ঢালা হতো বা ওয়াক্স ঢালা হতো। ঢালার পর হচ্ছে এই যে আংটিটা হচ্ছে ওখানে জোরে চাপ দিয়ে বসিয়ে দিতেন। জোরে চাপ দিয়ে বসে থাকলেই দেখো আংটির ভিতরে একটা ডিজাইন করা আছে, ওই ডিজাইনটা তখন ওটার উপর লেগে যেত। বুঝতে পারছো তাইলে? তো এখন কেন হচ্ছে এই সিল মোহরটা এইভাবে বসানো হতো? তো ওই রকম আংটির মতো দেখাই দেখে এটাকে সিগনেট রিং দশা বলা হয়। ঠিক আছে, তো এখন এটার পরে হচ্ছে দেখা যায় যে কোষ গহ্বরটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এটা অনেকটা অ্যামিবার মতো অনিয়মিত একটা স্ট্রাকচার ধারণ করে, অর্থাৎ ক্ষণপথ তৈরি হয় এক্ষেত্রে। তো এই ক্ষণপথ যুক্ত আছে যেহেতু, এই জন্য এটিকে অ্যামিবয়েড বলা হয়। আর এখনো কিন্তু এটা পুষ্টি গ্রহণ করতে পারছে, এই জন্য এটার নাম তখনও ট্রফোজয়েডই থাকবে। তাহলে এটা অ্যামিবার মতো দেখে অ্যামিবয়েড, ট্রফোজয়েড, অ্যামিবয়েড, ট্রফোজয়েড। এবং এই ধাপটা যে আছে অ্যামিবয়েড ট্রফোজয়েড যে ধাপটা, এই ধাপের মধ্যে হচ্ছে দেখা যায় যে লোহিত রক্তকণিকার যে সাইটোপ্লাজমটা আছে, সেই সাইটোপ্লাজম অনেকগুলো দানা 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 দেখা যায়। এটা একজন জার্মান বিজ্ঞানী প্রথম শনাক্ত করেছিলেন, যার নাম সাফনার্স ছিল। তো এই জন্য এটাকে সাফনার্স দানা বলা হয়। তাহলে সাফনার্সের শনাক্ত করা যেহেতু, এই জন্য এটাকে সাফনার্স দানা নাম বলা হয়। তো এখন এই সাফনার্স দানাটাকে আমরা যখন এই সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমটাকে টেস্ট করাই, ওই টেস্ট করানোর পরে এখান থেকে যখন সাফনার্স দানাটা শনাক্ত করা যায়, তখন বোঝা যায় যে রোগীর কি আছে, রোগীর ম্যালেরিয়া আছে। তো এই ম্যালেরিয়াটা এখন শনাক্ত করা যাচ্ছে যখন আমরা সাফনার্স দানাটাকে চিহ্নিত করতে পারি। এর আগ পর্যন্ত কিন্তু তুমি ম্যালেরিয়া শনাক্ত করতে পারতা না। বাট এই যে সাফনার্স দানাটা যে দেখা যায়, এই সাফনার্স দানার সাহায্যে হচ্ছে এটা শনাক্ত করা যায়। আচ্ছা, আর এরপরে হচ্ছে দেখবা যে এরপরে যে স্টেজটা, এখানে হচ্ছে এই হিমোজোয়েন নামে এক ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে। এই যে মাঝখানে দেখবা বেগুনি রং দিয়ে হচ্ছে আলাদা করে দেখানো হয়েছে, এইটা হচ্ছে এই হিমোজোয়েন নামের বর্জ্য পদার্থ। তো এই বর্জ্য পদার্থটা হচ্ছে কিভাবে আসে? এই যে হিমোগ্লোবিনটা খেয়ে ফেললো, এখন তুমিও হচ্ছে কিছু একটা খাচ্ছ, খাওয়ার পর তো তোমার শরীর থেকেও বর্জ্য বা ওয়েস্ট ম্যাটেরিয়ালটা বের হবে। তো এখানে ওর ক্ষেত্রেও ওয়েস্ট ম্যাটেরিয়ালটা বের হয়, যে ওয়েস্ট ম্যাটেরিয়ালের নাম হচ্ছে হিমোজয়েন। তো এই হিমোজয়েনটা হচ্ছে এখানে ওয়েস্ট ম্যাটেরিয়াল, জয়েন হচ্ছে প্রাণী, আর হিমো হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন খাওয়ার পরে যে প্রাণীজ বর্জ্য বের হচ্ছে, সেই প্রাণীজ বর্জ্যটা হিমোগ্লোবিন খাওয়ার পরে প্রাণীজ বর্জ্য আসছে, এটা হচ্ছে হিমোজয়েন। ঠিক আছে, মানে প্রাণী থেকে বর্জ্যটা আসতেছে, কোন প্রাণী? ওই যে প্লাজমোডিয়াম। তো এখন এটা থেকে হচ্ছে বর্জ্যটা এসেছে দেখে এর নাম হিমোজয়েন। তো এই হিমোজয়েনটা অনেক বিষাক্ত হয়। ঠিক আছে, তাইলে হিমোজয়েনটা কেমন হয়? বিষাক্ত হয়। আর এটা হচ্ছে ঠিক এই পর্যায়টাতে, এই যে হিমোজয়েন্টটা যে আসলো, এই ধাপটাতেই হচ্ছে তুমি দেখবা সাইজোনটা আসতেছে। সাইজোনটা কি? ওই যে আমরা বলছিলাম সাইজো থেকে আসতেছে, সাইজো মানে বহু খণ্ড। তো এখানে অনেকগুলা খণ্ড হচ্ছে কে, এই যে এখানে যে নিউক্লিয়াসটা ছিল, এই ইয়ের নিউক্লিয়াস, অ্যামিবয়েড ট্রফোজয়েটের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা হচ্ছে আলাদা আলাদা করে ওই মাইটোসিস প্রক্রিয়াতে ভেঙে হচ্ছে দেখা যায় যে 12 থেকে 24 নিউক্লিয়াস বিশিষ্ট সাইজোন গঠন করে। আমরা যখন আগে এক্সো এরিথ্রোসাইটিকের আগে যেটা ছিল প্রি এরিথ্রোসাইটিক, সেটার ক্ষেত্রে দেখেছিলাম 1000 থেকে 1200টা নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্ট। কিন্তু এখন আমরা কত দেখলাম? 12 থেকে 24 নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্ট। ঠিক আছে, এই দুটার অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তাহলে এটা আলাদা করে মার্ক করে রাখো। আবার হচ্ছে এর আগে যেটা দেখলাম 1000 থেকে 1200, এটাও আলাদা করে মার্ক করে রাখো। তারপরে হচ্ছে আমরা যাই এটার পরে এরিথ্রোসাইটিক সাইজোগনির এরপরে যে পার্টটা বাকি আছে, এরপর দেখবা এই যে সাইজন্টের যে পার্টটা আসলো, মানে অনেকগুলো নিউক্লিয়াস আসলো, প্রত্যেকটা নিউক্লিয়াস এখন দেখবা এই যে সাইটোপ্লাজম দ্বারা আবৃত হবে, প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হবে, আবৃত হয়ে হচ্ছে মেরোজয়েট তৈরি করবে। এখন কি তৈরি করবে? এখন কিন্তু আর এই যে ক্রিপ্টো, ম্যাটাক্রিপ্টো এই সমস্ত সমস্যা নেই, এখন জাস্ট তোমার মাথায় রাখতে হবে মেরোজয়েট। তো এখন এই যে মেরোজয়েট যেটা এসেছে, মেরোটা এসেছে কেন? মেরোটা এসেছে হচ্ছে এই যে আলাদা হয়ে যাচ্ছে দেখে। মেরো দিয়ে কি বোঝাচ্ছি? আলাদা হয়ে যাচ্ছে। তো এই আলাদা হয়ে যাচ্ছে যে স্টেজটা, ওটাকে কি বলবো আমরা? মেরোজয়েট। তো মেরোজয়েট কেন বলা হচ্ছে? তো এটা নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা নেই। তো এই জন্য হচ্ছে এটার নাম মেরোজয়েট আসতেছে। তো এখন এখানে এই মেরোজয়েট গুলো দেখো তো অনেকটা গোলাপের পাপড়ির মতো লাগে না? যেহেতু অনেকটা গোলাপের পাপড়ির মতো লাগছে, এই পাপড়ি দিয়ে সাজানো হচ্ছে, দেখা যায় যে পাপড়িটা যে স্তরে সাজানো, এরকম মতো মনে হচ্ছে যে পাপড়ির মতো দুটা স্তরে সাজানো। এই যে দুটা স্তরে সাজানো মনে হচ্ছে, এই কারণে এটাকে রোজেট বলা হচ্ছে। ঠিক আছে, রোজেট হচ্ছে যে ফুলের যে আমরা দেখি যে পাপড়িগুলো সাজানো থাকে, ওটাকে রোজেট বলা হয়, এই জন্য এটার নামও হচ্ছে রোজেট। ওকে,
তো এখন হচ্ছে এটার পর দেখা যায় যে এই যে মেরোজয়েডটা আছে, সেই মেরোজয়েডটা যে আলাদা আলাদা হলো সবগুলা মেরোজয়েড, আলাদা হওয়ার পর এটা এই লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে নতুন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। তো এই জন্য হচ্ছে তখন এইভাবে লোহিত রক্তকণিকা যদি ক্রমান্বয়ে ধ্বংস হতেই থাকে তখন আমাদের রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া দেখা যাবে। তাই অ্যানিমিয়াটা কখন দেখা যায়? যখন হচ্ছে আমরা দেখি যে এর স্টেজটা আসে, অর্থাৎ কি বলে এটাকে, এরিথ্রোসাইটিক সাইজোগনিটা আসে। অর্থাৎ ম্যালেরিয়ার ক্ষেত্রে যে সেকেন্ড স্টেজটা ছিল আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি, ওই স্টেজটার মধ্যে হচ্ছে রক্তশূন্যতা দেখা যায়। তো এখন এখানে এই যে লোহিত রক্তকণিকা ধ্বংস করে যখন, তখন হচ্ছে ধ্বংস করার পরে রক্তরস বা প্লাজমায় আসে। আর ওই টাইমে হচ্ছে, একটা মিনিট, একটা কল এসেছে। আচ্ছা সরি, একটা কল এসেছিল। তো যে পার্টে আমরা ছিলাম, মেরোজয়েড গুলো যখন লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে, তো এই যে লোহিত রক্তকণিকাকে ধ্বংস করলো, ধ্বংস করার পর কই যাবে? আরবিসি ভেঙে যেখানে যাবে ওটা তো অবশ্যই প্লাজমাই হবে, মানে রক্ত রস হবে। তো এই রক্ত রসে গেল, রক্ত রসে আসার পরে শ্বেত রক্তকণিকা এদেরকে তখন চিনে ফেলে, যে এরা তো বের হয়ে গেছে, এখন বের হয়ে যাওয়ার পরে এদের চিনে ফেলতেছে। চিনে ফেলার সময় এদেরকে প্রতিরোধ করে, আর প্রতিরোধ করতে গেলে হচ্ছে দেখা যায় যে এক ধরনের পদার্থ যেটা পাইরোজেন বলি, এই পাইরোজেন ক্ষরণ হয়। এদেরকে প্রতিরোধ করার সময় কি ক্ষরণ হয়? পাইরোজেন ক্ষরণ হয়। আর এই যে পাইরোজেনটা ক্ষরণ হচ্ছে, যে এই পাইরোজেন ক্ষরণ হওয়ার কারণে দেখা যায় যে আমাদের বডি টেম্পারেচার যেটা থাকে, এই টেম্পারেচারটা বেড়ে যায় এবং জ্বর আসে। তো এখন এখানে 48 ঘন্টা পর পর জ্বর আসে এভাবে। এই যে এই এইথ্রোসেটিক সাইজোগনি প্রত্যেকটা সাইকেল সম্পূর্ণ হতে আর কি দেখা যায় যে 48 ঘন্টা সময় লাগে প্লাজমোডিয়াম 5X এর ক্ষেত্রে। প্রত্যেকটা সাইকেল সম্পূর্ণ হতে কত সময় লাগে? 48 ঘন্টা সময় লাগে। এই যে 48 ঘন্টা সময় পর পর যে সাইকেলটা সম্পন্ন হচ্ছে, এই জন্য 48 ঘন্টা পর পরই এটা রক্তরসে যাবে। রক্তরসে এরপর দেখা যাবে পাইরোজেন আসবে, তারপর জ্বর হবে আমাদের। তো এই যে জ্বর হচ্ছে, তাহলে কতক্ষণ পর পর? 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর এখন আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি। এই সাইজন দশায় প্রত্যেকটা নিউক্লিয়াস প্রায় 45 ঘন্টা পর সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন সহ বিভক্ত হয়ে 12 থেকে 18টা গোলাকার কোষে পরিণত হয়, এদেরকে মেরোজয়েড বলা হয়। তাহলে যে সাইজন, যেটা হচ্ছে বহু বহু নিউক্লিয়াস ছিল, সেই বহু নিউক্লিয়াসগুলোর চারপাশে কি হয়? সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন হচ্ছে যুক্ত হয়। তো এটা কত ঘন্টা পর পর? 45 ঘন্টা পর পর যুক্ত হয়। আর এই যে 45 ঘন্টা পর পর যে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এটা কয়টা গোলাকার কোষে পরিণত হয়? 12 থেকে 18টা গোলাকার কোষে। আর এই যে 12 থেকে 18টা গোলাকার কোষে পরিণত হলো, প্রত্যেকটাকে আমরা কি বলি? এই যে গোলাকার কোষগুলোতে পরিণত হচ্ছে, যে এগুলাকে আমরা মেরোজয়েড বলি। এটা কতক্ষণ পরে হলো? 45 ঘন্টা পরে। এবং কি দিয়ে আবৃত হলো? সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন। কে আবৃত হলো? এই যে সাইজনটা ভেঙে গিয়েছিল, যে সাইজনটা ভেঙে তারপর হচ্ছে আর কি এই মেরোজয়েড হয়ে গেল। তো এই মেরোজয়েডটা আসলো এবং কতগুলা হলো? 12 থেকে 18টা গোলাকার কোষে পরিণত হলো। আর এখন এখানে হচ্ছে দেখবা যে পুং গ্যামিটোসাইট, যেটা দুইটা গ্যামিটোসাইট আছে, একটা হচ্ছে পুং গ্যামিটোসাইট, একটা স্ত্রী গ্যামিটোসাইট। তো পুং গ্যামিটোসাইট যেটা, এই গ্যামিটোসাইটটা হচ্ছে দেখবা যে সাইটোপ্লাজমটা হালকা নীল বর্ণের হয়, নিউক্লিয়াসটা বড় হয়। স্ত্রী গ্যামিটোসাইট যেটা, এটা সাইটোপ্লাজম ঘন নীল বর্ণের হয়। তাহলে স্ত্রী যেটা আছে, তো এখন চিন্তা করো, মেয়েরা হচ্ছে ঘন নীল শাড়ি পরতে হচ্ছে পছন্দ করে, আর ছেলেরা হালকা নীল ফতুয়া। তো এটা এমনি মাথায় রাখবা আর কি, জাস্ট ঠিক আছে? তো হালকা নীল ফতুয়া কাদের? ছেলেদের। আর ঘন নীল শাড়ি এটা কার? মেয়েদের। তাহলে হালকা নীল বর্ণ যেটা, হালকা নীল বর্ণের, আর ছেলেদের সাইজটা সাধারণত কি হয়? বড় হয়। তাই ছেলেদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা বড় হবে। তাহলে পুং গ্যামেটোসাইটের কি হবে? যেটার সাইটোপ্লাজমটা হচ্ছে হালকা নীল হবে, আর নিউক্লিয়াসটা কি হবে? বড় হবে। আর স্ত্রী গ্যামেটোসাইট যেটা থাকবে, স্ত্রী গ্যামেটোসাইটের ক্ষেত্রে হচ্ছে সাইটোপ্লাজমটা কি কালারের হবে? ঘন নীল বর্ণের হবে। নিউক্লিয়াসটা কেমন হবে? ছোট হবে, এটা হচ্ছে একটা সাইডে অবস্থিত হবে। আর পুরুষটা কি? এই যে পুরুষতান্ত্রিক সমাজ যেটা বলা হয়, বা পুরুষকে কেন্দ্র করে যে সমাজ ঘুরছে, তাহলে এখানে পুং গ্যামেটোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কই থাকবে? কেন্দ্রে থাকবে। আর স্ত্রী গ্যামেটোসাইটের ক্ষেত্রে হচ্ছে এটা প্রান্তে থাকবে। মেয়েদেরকে সমাজের এক প্রান্তে রেখে দেওয়া হয়েছে, এরকম ভাবে চিন্তা করতে পারো। যে এটা আমি এক্স্যাক্টলি এখানে কোনো ডিবেট শুরু করতে চাচ্ছি না, বাট আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে এখানে একটা কেন্দ্রে থাকে, একটা প্রান্তে থাকে। তারপর হচ্ছে পরিণত গ্যামেটোসাইট তৈরি হতে কত সময় লাগে? গ্যামেটোসাইট তৈরি হতে হচ্ছে 96 ঘন্টা সময় লাগতে পারে। তাহলে পরিণত গ্যামেটোসাইট তৈরি হতে কত সময় লাগে? এটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে, 96 ঘন্টা। মেডিকেল আসার মতো একটা প্রশ্ন, যে এই পরিণত গ্যামেটোসাইট তৈরি হতে কতটুকু সময় লাগছে? 96 ঘন্টা। আর মানুষের রক্তের মধ্যে গ্যামেটোসাইট সর্বোচ্চ কয়দিন বাঁচে? 1 সপ্তাহ, 7 দিন বাঁচতে পারে। তারপর এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দেখবা যে
যেটা হচ্ছে তোমার হিমোজয়েন উৎপন্ন হচ্ছে, বর্জ্য পদার্থ যেটা। আর ম্যালেরিয়া পরজীবী রক্তে আত্মপ্রকাশ করতে কতদিন? 60 থেকে 8 দিনের মতো সময় লাগে। আর এটাকে প্রি প্যাটেন্ট কাল বলে। তো এটা তোমার এইচএসসি তে 1 নম্বরে প্রশ্নে আসতে পারে যে প্রি প্যাটেন্ট কাল কাকে বলে। সেটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী রক্তে আত্মপ্রকাশ করতে বা নিজেকে প্রকাশ করতে যে পরিমাণ সময়টুকু লাগে সেটাকে হচ্ছে প্রি প্যাটেন্ট কাল বলে। বা এটা হচ্ছে 7 থেকে 8 দিনের মতো সময় লাগতেছে এখানে। আর বেসিক পার্থক্যগুলো দেখো, হেপাটিক আর এরিথ্রোসাইটিক যেটা, হেপাটিকটা হচ্ছে বুঝতেই পারতেছো যকৃতে ঘটবে মানুষের। আর এরিথ্রোসাইটিক হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকায় ঘটবে। হেপাটিকে হচ্ছে হিমোজয়েন তৈরি হবে না, এরিথ্রোসাইটিকে হিমোজয়েনটা তৈরি হবে সাইজন দশাতে। আর হেপাটিকে মানুষের জ্বর আসে না, বাট এরিথ্রোসাইটিকে পাইরোজেন ক্ষরিত হয় দেখে মানুষের জ্বর আসে। হেপাটিকে সাফরাস দানা দেখা যায় না, এরিথ্রোসাইটিকে সাফরাস দানাটা দেখা যায় অ্যামিবয়েড ট্রফোজয়েড দশার মধ্যে। তো এটা হচ্ছে আমাদের এই লেকচারটা শেষ। এরপর 12 নম্বর লেকচারটা করলেই হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু এই যে পুং গ্যামেটোসাইট, থ্রি গ্যামেটোসাইটের যে পার্টটা, গ্যামেটোগনি সাইজোগনি সবকিছু হচ্ছে আমরা এটার পরে আর কি পড়তে যাব। ঠিক আছে, ওই যে গ্যামেটোগনি স্পোরোগনি এই পার্টটা পড়লেই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থেকো। আর যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও।